সারা ভারতবর্ষে, বাংলায় নয়, যদি কাউকে ধরে বাংলাদেশি বলে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে একটা প্রমাণ দেখালে যদি টাকা চায় আমাকে ফোন করবেন 9735007598, আমি সেখানে পৌঁছে যাব। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় সকল সনাতনীদের জয় হোক। আজ আমি ভিডিও করতে বাধ্য হলাম। আমি গানে খুব ব্যস্ত ছিলাম, প্রত্যেক দিন প্রোগ্রাম তো। অনেকে ভাবছেন অসীম সরকার কিছু বলছে না কেন, এই জন্য ভিডিও করতে বাধ্য হলাম। বর্তমান পেপারে মিথ্যা খবর ছাপলো, মানিক ফকির মিথ্যা মেসেজ করে মানুষের কাছে পাঠাচ্ছে। আমি নাকি বলেছি এই সিএতে নাগরিকত্ব হবে না। যদি এরা দেখাতে পারে যে আমি বলেছি সিএতে নাগরিকত্ব হবে না, আমি সঙ্গে সঙ্গে আমার এমএলএ পদ ত্যাগ করে চলে আসবো। এইরকম কথা আমি বলবো? মাননীয় অমিত শাহজি, বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী, তারা যে লড়াই করে আমাদের নাগরিকত্ব দেবার জন্য সিএ পাশ করেছেন এবং সিএ লাগু করেছেন, এত বড় মিথ্যা খবর দিতে পারে আমার ধারণা অতীত। বিশেষ করে ওরা আমাকে ফোন করেছিল, আমি বললাম সিএর সুফল পাওয়া আরম্ভ হয়ে গেছে, কারণ 16 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেইটা আমি বলেছি। তাও এমন ভাবে লিখেছে বর্তমানে, ধিক ধিক বর্তমান পেপার লিখেছে। আমি ওদের কাছে বললাম, দেখুন সিএর সুফল পাওয়া আরম্ভ হয়ে গেছে মানুষ। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে একটা কাগজ থাকলে সেই মানুষকে আর জিআরপি, আরপিএফ কিংবা কেউ অবৈধ অনুপ্রবেশকারী বলে আটকে রাখতে পারবে না। তার প্রমাণ আমি একদম নাম বলে দিলাম, যে মুর্শিদাবাদ থেকে আগত যার নাম অজয় গাইন, সেই অজয় গাইনের ফোন নাম্বার হচ্ছে 8343041274। আপনারা ফোন করে জানতে পারবেন। কৃষ্ণনগর তাকে আরপিএফ ধরে তার 1971 সালের আগের প্রমাণ চাইছে। তার কাছে 12 সালের একটা আধার কার্ড ছিল। তুমি দিতে পারো তো দাও, না হয় 1 লাখ টাকা দিতে হবে। মুর্শিদাবাদ জেলার আমাদের উদ্বাস্তু ছেলের, ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু ছেলের জেলার কো-কনভেনার, তার নাম বিবেক মিস্ত্রি, উনি আমাকে ফোন করে কাঁদো কাঁদো হয়ে গেছে, 1 লাখ টাকা দিতে হবে। তাহলে কি সিএ পাশ হলো বুঝতে পারছি না। আমরা কি হয়েছে বলুন? বলছে এই অবস্থা, আমার নিজের আত্মীয় ধরা পড়েছে অজয় গাইন, তাকে ধরেছে আরপিএফ কৃষ্ণনগরে। এইবার সেই আরপিএফ কে বলা হলো, আপনি কোন গ্রাউন্ডে একে ধরছেন বলুন, কারণ সিএ লাগু হয়ে গেছে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসেছে তারা তো নাগরিক। কারণ কি, এখানে ছাড় দেওয়া হয়েছে, পাসপোর্ট আইন, বৈদেশিক আইন ছাড় দিয়ে এখন তারা অ্যাপ্লিকেশন করে নাগরিক কার্ডটা নেবে। তা আপনি কেন একে আটকে রেখেছেন? তারপরে তো কাচুকুচু হয়ে ছেড়ে দিয়েছে। এইটাই বর্তমানকে আমি বলেছিলাম। আর এদিকে চাকদা ডিআইবি, পাসপোর্টের ডিআইবি চাকদা থানায়, তারাও 71 সালের আগের চাইছে না, তারা চাইছে 1987 সালের 1 জুলাইয়ের আগে যে তোমার জন্ম, এটা তুমি দেখাও। আমি সর্বপ্রথম ফোন করলাম চাকদা থানার আইসি, অত্যন্ত ভদ্র মাননীয় অরিন্দম বাবুকে। আমি বললাম যে সাহেব, তাহলে এখন এদের কেন 1987 সালের 1 জুলাইয়ের আগের প্রমাণ চাইছে? কারণ সে তো লাগু হয়েছে ভারতবর্ষে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে। 3টে ফটো সহ যে কোনো 3টে প্রমাণ যদি সে সাবমিট করতে পারে, তাহলে তাকে তো পাসপোর্ট রিলিজ করে দেওয়া উচিত ডিআইবি। বলে হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক, তবে আপনি একটা কাজ করুন, আমার হায়ার অথরিটি যিনি ডিআইবি এডিশনাল এসপি, আমি তার ফোন নাম্বারটা আপনাকে দিচ্ছি,
আপনি একটু তার সঙ্গে কথা বলুন, স্যারের সঙ্গে। সঙ্গে সঙ্গে আমি সেখানে কথা বললাম, তার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিলেন, 9147888322। আমাকে ফোন নাম্বারটাও দিয়ে দিলেন। এইবার আমি ফোন করার পরে তিনি বললেন, হ্যাঁ আমি সব জায়গায় মেসেজ করে দিচ্ছি, আর যেন এইভাবে হ্যারাস করা না হয়। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ফটোকপি সহ, অর্থাৎ ফটো লাগানো 3টে প্রমাণ, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, প্যান কার্ড, এইরকম 3টে, যে কোনো 3টে চাই। এই দুটো কাজ আমি করলাম 16 তারিখে। সেখানে বর্তমান লিখেছে এদের ধরেছে, ওদের পাসপোর্ট হচ্ছে না, বিপদে পড়েছে। আরে পরের টুকু তো তুমি বলছো না। আমি যে বললাম ভালো কথাটা, যে সিএর যে সুফল আমরা পাওয়া আরম্ভ করেছি, তুমি সেটুকু বলো। মানিক ফকির মহাশয় তিনি আমাকে ফোন করেছিলেন, আমি তাকে বলে দিয়েছি যে মাননীয় অমিত শাহজি তিনি কথা দিয়েছেন একজন হিন্দু যারা বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ, একজন হিন্দুরও নাগরিকত্ব যাবে না। এবং তিনি আরো কথা দিয়েছেন আমাদের মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়কে যে মতুয়া কার্ডগুলো আপনারা করিয়ে দিন, কিন্তু মমতা ঠাকুরের স্বাক্ষরিত মতুয়া কার্ডে কিন্তু হবে না। কারণ এর কারণটা হচ্ছে ওরাকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ। তারই পুত্র বাবা গুরুচাঁদ ঠাকুর, তার নাতি বাবা পিয়ার ঠাকুর, তার নাতি শান্তনু ঠাকুর মশাই, সেই অরিজিন। কারণ ভারত ভাগের আগে তো পশ্চিমবাংলায় এই বঙ্গে একটাও মতুয়া ছিল না। তারাই জানে ওপার বাংলা থেকে কারা মতু এসেছে, এই জন্য তারা দিতে পারে, প্রয়োজনে ওরাকান্দির থেকে লিখে দিতে পারে। তাই ঠাকুর মশাই তিনি লিখে দেবেন মতুয়া কার্ড, এবং ঠাকুর মশাইয়ের স্বাক্ষরে এই মতুয়াদের কিন্তু নাগরিকত্ব হবে। এটা অমিত শাহজি বলেছেন ঠাকুর মশাইকে, সেই বার্তাটাই আমি দিয়েছি। আমি তো কখনো বলিনি এই সিএতে নাগরিকত্ব পাবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। এইবার আমি, আপনারা অনেকে অনেক কিছু ভাবছেন, আমি একদম আইনি ব্যাখ্যা করে আপনাদের কাছে তুলে ধরব মূলত এর মধ্যে কি আছে কি নাই, কাদের কি সুবিধা আছে কাদের কি অসুবিধা আছে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা নিঃসন্দেহে থাকুন, আপনারা কারো এই ভোট কারবারিদের প্রচারের কথা শুনবেন না, ওরা মিথ্যা কথা বলছে। এবং যারা তৃণমূলের হয়ে আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে, মতুয়াদের একটা শ্রেণীর সহজ সরল মানুষদের যারা ভুলিয়ে আপনাদের পথে নামাচ্ছে, আপনাদের চরণ ধরে বলছি, আপনারা ওদের ফাঁদে পা দেবেন না। যদি নাগরিকত্ব আপনাদের চলে যায়, আমরা দায়িত্ব নিলাম, শান্তনু ঠাকুর মহাশয় দায়িত্ব নিয়েছে, আমার অমিত শাহজির গ্যারান্টি, আমার বিশ্বপ্রিয় মোদীজির গ্যারান্টি, একটা হিন্দুরও নাগরিকত্ব যাবে না, একটা মুসলমান ভাইদেরও নাগরিকত্ব যাবে না যারা রাষ্ট্রবাদী মুসলমান। আমার প্রথম কথা যে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস পার্টি আমাদের সম্পর্কে বলার তাদের কোনো অধিকার নেই, কারণ তারা হচ্ছে আমাদের শত্রু, তারা আমাদের নাগরিকত্ব চায় না, সিএ লাগু করতে তারা দেবে না। কিন্তু আমাদের নাগরিকত্বহীন করার সময় তারা আমাদের যাতে নাগরিকত্বহীন হয় তার জন্য 2003 সালের যে কালা কানুন তার পক্ষে ভোট দিয়েছিল। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন এনডিএ সরকার, অর্থাৎ আমার প্রিয় প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির সঙ্গেই ছিলেন, মন্ত্রিসভার সদস্য ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং এই এনআরসি কেন লাগু হচ্ছে না, আমাদের কেন নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না, তার জন্য 2005 সালের 4 আগস্ট তারিখটা মনে হয় ঠিকই বলছি,
ভুল হলে আপনারা সংশোধন করবেন। একদম আমাদের বনগা থেকে, গাইঘাটা থেকে প্রচুর নাম, সম্পূর্ণ সব নবশূদ্রদের নাম বেছে বেছে একটা কাগজে বড় একটা টোপলা করে সোমনাথ মুখোপাধ্যায়ের, মাননীয় সোমনাথ মুখোপাধ্যায় যিনি স্পিকার ছিলেন, তার মুখে ছুঁড়ে মেরেছিলেন। তার কি অধিকার আছে সিএ নিয়ে কথা বলার? তিনি আমাদের নাগরিকত্ব হরণ করতে চেয়েছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে, আমি সবচাইতে বেশি ধন্যবাদ জানাই আমার মুসলিম ভাইদের। তারা আগে শিশু সুলভ ভাবে যে অন্যায়গুলো করেছিল তাদের করানো হয়েছিল, কারণ তারা অত্যন্ত সরল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিএ লাগু হলে তোমাদের ভারত থেকে তাড়িয়ে দেবে, তাই তারা বাস পুড়িয়েছিল, তাই তারা গাড়ি পুড়িয়েছিল। আমি ধন্যবাদ জানাই আমার নওশাদ সিদ্দিকী ভাইকে, তিনি আমার সতীর্থ। আমি তাকে জড়িয়ে ধরি দেখলে এমনি না, তাকে বুঝাতে আমি সক্ষম হয়েছি যে মুসলিম ভাইদের সিএতে কোনো অসুবিধা নেই, এবং মুসলিম ভাইরা একদম নীরব, ভেরি ভেরি এক্সেলেন্ট। আমি তাদের আসসালাম আলাইকুম জানাই, সমস্ত মুসলিম সমাজকে। তারা জানে তারা এদেশের নাগরিক, তাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা বুঝে নেব উদ্বাস্তুরা, আমার বাবা আমাকে কতটা খেতে দিচ্ছে, কতটা লেখাপড়ার বেতন দিচ্ছে, কি কম পাচ্ছি কি বেশি পাচ্ছি, সেটা আমরা বুঝে নেব। এখানে কারো নাক গলাতে আসতে হবে না। এবার আমরা প্রথম দেখব যে 2019 সালের সিএ পাশ হওয়ার আগে নাগরিকত্বটা কেমন ছিল। এটা যদি আপনি না বোঝেন তাহলে সিএর যে প্রয়োজনীয়তাটা কি উদ্বাস্তুদের, এটা আপনি বুঝতে পারবেন না। আমি আলোচনাটা সেখান থেকে আরম্ভ করছি। এই সিএ লাগু হওয়ার আগে আমাদের নাগরিকত্বের ব্যাপারটা কি ছিল। প্রথমত, আমি যে কথাটা বলেছি 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে যাদের জন্ম এবং প্রকৃত অরিজিনাল এখানকার জন্মের প্রমাণ দেখাতে পারবে, তারা যেন এই ফর্ম ফিল আপ করে নাগরিকত্বের জন্য আমি নাগরিকত্ব চাই, এরকম ফর্ম ফিল আপ করার দরকার আছে বলে আমি মনে করি না। কেন? আমি বাংলা করে নিয়ে আসছি যাতে সবাই বুঝতে পারে। এখানে পরিষ্কার লেখা রয়েছে, কোন ব্যক্তি যদি 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 সালের 1 জুলাইয়ের মধ্যে ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন। তার মা বাবা যদি বিদেশীও হয় তাহলে কিন্তু তিনি ভারতের নাগরিক। আমি সে কথাটাই বলেছি। আমার মা বাবা আসতে পারে, আমার মা বাবার যদি বেঁচে থাকে তাহলে তার প্রয়োজনে তারা ইন্ডিভিজুয়ালি নাগরিকত্বের জন্য এই সিএতে করতেই পারে। আমি করব কেন? এইবার যদি 87 সালের 1 জুলাইয়ের পরে জন্ম হয় 2004 সালের 3রা ডিসেম্বরের মধ্যে, তাহলে কিন্তু তার মা অথবা বাবা দুজন বিদেশি হলে তার জন্মসূত্রে নাগরিকত্বটা টিকবে না। মা বাবা একজনকে ভারতের নাগরিক হতে হবে। আর যদি 2004 সালের ডিসেম্বরের 3 তারিখের পরে জন্ম হয় তাহলে তার মা বাবা দুজনকেই ভারতের বৈধ নাগরিক প্রমাণ করতে হবে, তারপর তার জন্মসূত্রে নাগরিকত্বটা টিকবে। এই যে ব্যাপারটা, এই আইনটা করার সময় মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের এনডিএ সরকারের, তিনি মন্ত্রী ছিলেন। এইবার আমরা দেখব তাহলে এত বড় একটা ফাঁসির দড়ি আমাদের গলায় ছিল, আমার বিশ্বপ্রিয় মোদীজি তিনি এসে কি করলেন। সব আলোচনা আমি করবো, আইন মাফিক করব। আগে আপনাদের জানা দরকার, কোনো একটা বিল যদি আনতে হয়, অ্যামেন্ডমেন্ট বিল, নতুন কোনো বিল যে দপ্তর থেকে আনা হয়, সেই দপ্তরের যিনি মন্ত্রী থাকেন তিনি বিলটা পেশ করেন। এটা বিধানসভা লোকসভায় একই নিয়ম। যদি অর্থ দপ্তরের কোনো বিল হয়
অর্থমন্ত্রী পেশ করবেন, শিক্ষা দপ্তরের কোনো বিল হয় শিক্ষামন্ত্রী পেশ করবেন, যদি নাগরিকত্ব বিষয়ক কোনো বিল হয় স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সেই বিল পেশ করবেন। এবং বিল পেশ করার আগে একটা তার স্বাক্ষরিত, এটা ইংলিশে বলে স্টেটমেন্ট অফ অবজেক্টিভস অ্যান্ড রিজনস, এর বাংলা হচ্ছে যে অ্যামেন্ডমেন্টটা আনতে চলেছি তার উদ্দেশ্য এবং কারণ কি। আমাদের প্রত্যেকটা এমএলএর হাতে সেই বিলটা দেওয়া হয়, সেটাকে পড়বার জন্য। কেন? আমরা পড়ে দেখব সেটা মানুষের ক্ষতি হবে না ভালো হবে। পরবর্তীতে যখন বিলটা আনবে ডিবেটের জন্য টাইম থাকে, যে বিরোধী দলের এই কয় ঘন্টা আর যারা ক্ষমতাসীন দল বিল এনেছে তাদের এই কয় ঘন্টা, তারা যা যা বলবে পরে তারা জবাবি ভাষণ দেবে। আমরা আগে দেখব মাননীয় অমিত শাহজি তিনি স্টেটমেন্ট অফ অবজেক্টিভস অ্যান্ড রিজনস সেখানে কি বলেছিলেন। আমি বাংলা করে এনেছি যে উদ্দেশ্য এবং কারণ কি। অমিত শাহজির স্বাক্ষরিত ওটাকে প্রত্যেকটা এমপির হাতে দিয়েছিলেন। তাতে কি লেখা? আমার যারা বলছেন যে ৩১,৩১৩ জন মাত্র নাগরিকত্ব পাবে, আর এখানে কি বলছে দেখুন, এটি একটি ঐতিহাসিক ঘটনা যে ইট ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এটা ইংলিশে যেটা লেখা সেটা আমি বাংলা করে বলছি। ঐতিহাসিক ঘটনা যে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতীয় ভূখণ্ডে প্রতিনিয়ত জনগণের মাইগ্রেশন ঘটে চলেছে। ভারত ভাগের সময় অর্থাৎ 1947 সালে লক্ষ লক্ষ অবিভক্ত ভারতের নাগরিক, লক্ষ লক্ষ, ৩১,৩১৩ জন নয়, লক্ষ লক্ষ, কি বলছে দেখুন, অবিভক্ত ভারতের নাগরিক তাদের বিবিধ ধর্মীয় বিশ্বাস নিয়ে তথাকথিত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশি ভূখণ্ডে বসবাসরত ছিল। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের সংবিধান নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস অবলম্বীদের সুবিধা দেয়, অর্থাৎ মুসলিমদের সুবিধা করে দিল। ইসলাম রাষ্ট্র ওটা, অন্য কোন ধর্মের মানুষ স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারবে না সেখানে, তাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। তাহলে সুবিধা করে দেয়। ফলে বহু হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা ধর্মীয় কারণে অত্যাচারের সম্মুখীন হয়েছেন। অনেকের মনে এ ভয় আছে যে তাদের ধর্মরীতি অনুশীলন স্বীকার ও প্রচার করলে তাদের অত্যাচারের শিকার হবে, কারণ তথাকথিত দেশে একে নিষেধ বা বাধা দেওয়া হয়েছে এই ধর্মগুলোকে। বহু মানুষ এই কারণে ভারতে আশ্রয়ের জন্য পালিয়ে এসেছে, বৈধ ভ্রমণ নথি ছাড়া বা সেই নথির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তারা ভারতে থেকে গেছে। দেখুন, বর্তমান আইনের অধীনে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন, খ্রিস্ট ধর্ম অবলম্বী লোকেরা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বৈধ ভ্রমণ নথি ছাড়া, সেই নথির মেয়াদ উত্তীর্ণের পরেও যারা কিচ্ছু নিয়ে আসেনি, পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে যাদের ভিসা শেষ হয়ে গেছে, তারা ভারতে থেকে গেছে, তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হয়। 2003 সালে ইলিগাল মাইগ্রেন্ট এবং নাগরিকত্ব আইনের সেকশন 5-এর সাবসেকশন 6 মতে নাগরিকত্ব আবেদনের অযোগ্য, তারা নাগরিকত্বের জন্য কোনোদিন আবেদন করতে পারবে না। আমি যদি একটাও ভুল বলি আপনারা আমাকে সংশোধন করে দেবেন যে আপনি ভুল বলছেন। তাহলে তারা নাগরিকত্বের আবেদনেরই অযোগ্য। ইহাই লিপিবদ্ধ রহিয়াছে সংবিধানে। কারা? যারা পালিয়ে এসেছে এবং পাসপোর্ট করে এসে যারা যায়নি।
তাদের জন্য এই আইনটা। কেন্দ্রীয় সরকার সেই সব ব্যক্তিকে পাসপোর্ট আইন 1920 এবং ফরেনার্স আইন 1946 এবং তার নিয়ম ও আদেশের প্রতিকূল প্রভাব থেকে ছাড় দিয়েছে। কত তারিখে? 7/9/2015 ও 18/7/2016 নোটিফিকেশন জারি করে তাদের কিন্তু ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে ছাড় দিয়েছে। কে দিয়েছিলেন? তৎকালীন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধেয় রাজনাথ সিং। এই কথাটাই কেন বলছেন না আপনারা? যে ছাড়টা দিয়েছেন, যা ওখানে লেখা আছে সেটাই সিএ করা হয়েছে। ওখানে ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট যেটা, তাতে ছাড় দেওয়া হয়েছে। আচ্ছা, এইবার কি হয়েছে? পাশাপাশি কেন্দ্রীয় সরকার সেই সব ব্যক্তিকে দীর্ঘমেয়াদী ভিসার আবেদনের যোগ্য করেছে 8/1/2016, 14/9/2016 আদেশ মতে দীর্ঘমেয়াদী তারা ভিসাও নিয়ে থাকতে পারে। এখন সেই সব ভিসা নেবে কারা? যারা পাসপোর্ট করে এসেছে তারা নিতে পারে। পালিয়ে যারা এসেছে, এখানে তাদের কথা বলা হয়নি, তাদের নাগরিকত্ব দেবার জন্য এটা আনা হচ্ছে, এইটাই বলা এখানে। খুব ভালো করে আপনারা শুনবেন। এখন সেই সব অভিবাসীদের ভারতীয় নাগরিকত্বের যোগ্য বলে প্রস্তাব পেশ করা হয়। বাবা বাবা বাবা, কি সুন্দর লিখেছে। নাও it is proposed to make the said migrant eligible for Indian citizenship. তাদের সিটিজেনশিপের জন্য এলিজিবল করা হলো, হবে বলে আজকে এই বিলটা আনা হচ্ছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা। সেই সিএ পাশ হয়েছিল, সিএ লাগু হয়েছিল না, রুলস করা হয়েছিল না। আমি লজ্জা পাই, সেগুলো বলছি পরে, যে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ মতুয়ারা বিজেপির বিরুদ্ধে পথে নামছে। আমার লজ্জা করছে, ক্ষোভে, ব্যথায়, বেদনায় আমি কুকড়ে গেছি। এরা কি করছে? আজ মতুয়াদের পথে নামাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ টাকা খরচা করছেন। এটা আমার কাছে অলিখিতভাবে খবরে আছে। সাধারণ মতুয়াদের তারা কৌশল করে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা বলাচ্ছেন এবং পথে নামিয়ে আন্দোলন করাচ্ছেন তার চোরেদের সাপোর্ট করে, ধর্ষকদের সাপোর্ট করে গদিতে টিকে থাকার জন্য। ইতিপূর্বে যারাই এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, এত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর একজন হয়েছে বলে আমার জ্ঞান তো আমার জানা নেই। জ্ঞান তো বুঝেছি, কারণ উনি কি মিথ্যা কথা বলছেন যে এই রুলস অনুপাতে যদি কেউ নাগরিকত্বের জন্য ফর্ম ফিল আপ করে তাহলে তার নাগরিকত্বহীন হয়ে যেতে হবে। তার নাগরিকত্ব কেড়ে নেবার জন্য বিজেপি এটা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনি আইনটাকে পড়েও কেন ভুল বলছেন, মিথ্যা বলছেন কেন? আপনি ঠিক ঠিক বলবেন। কি লেখা আছে আমি শোনাচ্ছি, অনেকবার পরে শুনে আছি। এতে লেখা আছে কিসের সঙ্গে কি যুক্ত করছে লেখা আছে। বাংলা করেও শোনাবো আপনাদের, যারা সবাই তো আর ইংলিশ বোঝে না। In the Citizenship Act 1955, hereafter referred to as the Principal Act, in Section 2, in subsection Clause 1, in Clause B, the following provision shall be inserted, namely, অর্থাৎ 2 Clause 1 Clause B ধারা যেটা, তার সঙ্গে নিচের গুলো যুক্ত করা হলো। কি যুক্ত করা হলো? Provided that any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014, যারা 2014 সালে 31শে ডিসেম্বরের মধ্যে তিনটি দেশের আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ থেকে হিন্দু,
শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি সম্প্রদায়ের মানুষ ভারতে প্রবেশ করিয়াছে এবং হু হ্যাজ বিন এক্সেম্পটেড, যারা ছাড় পাইয়াছে by the central government by or under clause C of subsection clause 2 of section 3 of the Passport Entry into India Act 1920 or from the application of the provisions of the Foreigners Act 1946 or any rule or order made thereunder shall not be treated as illegal migrant for the purposes of this act. তাহলে এর বাংলাটা হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তানের কোন হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান মানুষ যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করিয়াছে এবং যাদেরকে কেন্দ্রীয় সরকারের দ্বারা পাসপোর্ট আইন এবং বৈদেশিক আইনে ছাড় দেওয়া হয়েছে এবং অন্তর্ভুক্ত কোন নিয়ম বা আদেশ অর্থাৎ অর্ডার জারি করে ছাড় দেওয়া হয়েছে, তাদেরকে আইনের আওতায় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। তাহলে এই ছাড়টা কবে দিয়েছে এটা আমাদের জানতে হবে, সেটা পরে দেখাচ্ছে। এবং যারা ছাড় পেয়েছে তারা যদি এই আইনে অ্যাপ্লিকেশন করে, সেখানে আবার লেখা রয়েছে 6B তে অ্যামেন্ডমেন্ট করেছে। দেখুন কি সুন্দর অ্যামেন্ডমেন্ট করে কি লিখেছে, provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his right and privileges to which he was entitled on the date of receipt of his application on the ground of making such application. এর বাংলাটা কি, আরো উল্লেখ করা হচ্ছে যে এই ধারা অনুযায়ী যে মানুষটি নাগরিকত্বের জন্য আবেদন করবেন বা করেছেন, আবেদন পাবার তারিখের আগে থেকে সেই মানুষটি সরকারি যেসব সুযোগ সুবিধা অধিকার ভোগ করে এসেছিলেন, এই আবেদন করার জন্য তার কোনো অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, যদি আমার এই কথাটা ভুল প্রমাণিত করতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দিয়ে আবার গাড়িতে ভিক্ষা করে খাবো, না হয় কবি গান করব। কথা দিলাম আমি যে বললাম এই কথাটা। দেখুন, এবং এও লেখা আছে যে এর মধ্যে ঠিক এই ধারায় যারা অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন যেটা সাবমিট হয়ে যাবে কোনো মতেই সেটা রিজেক্ট তো করা যাবে না। আরে বাবা, এবং এও লেখা আছে তাদের নামে বিদেশি বলে যদি আগে কোনো কেস থাকে সে কেসগুলোও কিন্তু বাতিল হবে। এই লোকটা নাগরিকত্ব পেয়ে গেলেই এই ধারার বলে তো নাগরিকত্ব পাবেই, তাহলে কেসগুলো বাতিল হবে। এবার অর্ডারটা আমাদের দেখতে হবে, কোন অর্ডার বলে এটা করা হয়েছে। অর্ডারটা না দেখলে আপনি বুঝতে পারবেন না একদম অর্ডারে। কারণ আগে আমরা কি দেখলাম, সিএ 2019-এর আগের আইন দেখলাম যে যারা পালিয়ে এসেছে এবং পাসপোর্ট করে এসে যারা যায়নি, ভিসা শেষ হয়ে গেলেও তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। এই অর্ডারটা আমি পড়ছি, দেখুন 7 সেপ্টেম্বর 2015 সালের নাম্বার GSR 685 ক্লজ ই। আপনি আপনার গুগল থেকে সার্চ করে নিতে পারেন, ওখানে আপনি লিখবেন ফরেনার্স অ্যামেন্ডমেন্ট অর্ডার 2015, চলে আসবে, আপনিও পড়ে নিতে পারবেন। সেখানে পরিষ্কার বলছে যে হ্যাঁ, পার্সনস বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিস in Bangladesh and Pakistan, namely Hindus, Sikh, Buddhist, Jain, Parsis and Christian, who are compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution and entered into India on or before the 31st December 2014.
তাহলে তাদের জন্য করা হচ্ছে এইটাই কিন্তু আফগানিস্তান লেখা নেই, 16 সালেরটায় আফগানিস্তানটা ভরা আছে। এইটাই ফরেনার অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছে, 16 সালেরটায় পাসপোর্ট অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছে, দুটোই ছাড় দিয়ে দিয়েছে। কাদের বলছে? উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস, যারা কিচ্ছু নিয়ে আসে নাই, যারা কোনো ভ্রমণের অনুমতি পত্র নিয়ে ভারতে ঢোকেনি, এক কথায় পালিয়ে এসেছে, পাসপোর্ট কিচ্ছু নিয়ে আসেনি, তাদের ছাড় দেওয়া হলো। আর কি উইথ ভ্যালিড ডকুমেন্টস, যারা ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আসছে ইনক্লুডিং পাসপোর্ট সহ or other travel documents and the validity of any of such documents has expired, তারা এসেছে কিন্তু এখানে থাকার তার যে ভিসা অনুমতি সেটা শেষ হয়ে যাওয়ার পরেও সে থেকে গেছে। এই লোকগুলোকে ইলিগ্যাল মাইগ্রেন্ট থেকে মুক্তি দেবার জন্য এই অর্ডার করেছে, সেই অর্ডারটাকেই সিএ করেছে। এইবার এখানে কথা আছে, তাহলে এই সিএতে এবং এতে তো আপনাদের কোনো ভয়ের কারণ নেই। আপনাদের নাগরিকত্ব দেবার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি, আগের স্বরাষ্ট্রমন্ত্রীজি সবাই কিন্তু এবং মন্ত্রিসভার সমস্ত সদস্য একত্রিত অবস্থায় তারা কিন্তু এটা বিচার বিবেচনা করেছে যে কয়েক কোটি উদ্বাস্তু সারা ভারতে ছড়িয়ে আছে, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, এরা যারা রয়েছে, খ্রিস্টান, জৈন, পার্সি, আমরা বাংলার কথা বলবো, বিশেষ করে আমরা বাঙালি হিন্দু যারা, তার মধ্যে অধিকাংশ নমশূদ্র রয়েছে, পণ্ডক্ষত্রিয় রয়েছে, আমার রুইদাস ভাইরা রয়েছে, অনেকে আছে, আমার রাজবংশী ভাইরা রয়েছেন যারা ওপার বাংলার দিনাজপুর, রংপুর থেকে এসেছেন, তারা হয়তো এখনো জানেন না যে তারা ইললিগ্যাল মাইগ্রেন্ট, তাদেরও এই আইনটা কত দরকার, তাদেরও এই আইনটা ভীষণ দরকার। তাই না হলে ভবিষ্যতে কোনোদিন এনআরসি যদি হয়, এদের কারো আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড কিচ্ছু থাকবে না। আপনারা তো বুঝতেই পারেন, যে দিদিমণি বলেন যে ভোটার কার্ড থাকলেই সে নাগরিক, সেই দিদিমণিরই ডিআইবি পুলিশ, সেই দিদিমণিরই ডিআইবি থানায় পাসপোর্ট করতে গেলে বলে 71 সালের আগের প্রমাণটা দাও, দলিল দেখাও। সেই দিদিমণির পুলিশই ডিআইবি আসে একটা চাকরি পেলে তখন হ্যারাস করে 5 লাখ, 6 লাখ, 8 লাখ টাকা ঘুষ চায়, যেহেতু তোমার 71 সালের আগের প্রমাণ নেই। আপনারা ভেবে দেখুন ব্যাপারটা কি। তাহলে কতটা মিথ্যার আশ্রয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চলেন, আমি ধিক্কার জানাই। ছি ছি ছি। আজকে নারায়ণ গোস্বামী ঠিক বলেছেন, আমার সতীর্থ, যে তৃণমূলের জন্য ভোট চাইতে গেলে লজ্জা করে, কিন্তু আমরা ফেরিওয়ালা। উনি উপমা দিয়েছেন, যেমন বাদাম বিক্রি করতে ট্রেনে ওঠেন, বাদাম বাদাম লাগবে বাদাম, আমরা সেরকম বলতে বাধ্য হচ্ছি তৃণমূলকে ভোট দিন ভোট দিন, কিন্তু বলতে খুব লজ্জা হয়। কেন লজ্জা করবে না? মানুষ কি দেখছে না শাহজাহান গোষ্ঠীর কাণ্ড? নারীরা ধর্ষিতা হয়েছে, তাদের বেছে বেছে সুন্দরী হিন্দুদের নারীদের নেওয়া হয়েছে, সেখানে ধর্ষণ করা হয়েছে। ভাবতে পারেন? ভেবে দেখুন আপনারা। তাই তারা ঝাঁটা লাঠি নিয়ে নেমেছে। শুধু কি সন্দেশখালী? আমি সন্দেশখালীর মায়েদের, দুর্গাদের প্রণাম জানাই, আমার মোদিজিও প্রণাম জানিয়েছেন, আমি কোটি কোটি প্রণাম জানাই। সন্দেশখালী সেদিন গিয়েছিলাম। এত মিথ্যা। এইবার একটা কথা আছে, এই রুলসের মধ্যে শিডিউল 1 যেটায় বলা হয়েছে, এই জায়গাটা আমি ভাবতে পারিনি বাংলাদেশের কোনো প্রমাণ চাইবে, কারণ এখানে যেটা উদ্দেশ্য এবং কারণে লেখা আছে, যারা কোনো কাগজ নিয়ে না এসেছে তাদের জন্য এটা করা হয়েছে। আমার অমিত শাহজি বলেছেন একদম, এইটা, এই যে কাগজ আমি বাংলা করেছি, আপনিও পাবেন। স্টেটমেন্ট অফ অবজেক্টিভস অ্যান্ড রিজন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, তাহলে যারা কোনো কাগজপত্র নিয়ে না এসেছে, এখানে লেখাই রয়েছে, কিচ্ছু নিয়ে আসেনি, ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে, অত্যাচারের ভয়ে তারা বাংলাদেশ থেকে এসেছে,
তাদের 9টি কাগজের একটি কাগজ দিতে বলা হয়েছে। সেই 9টি কাগজের একটি কাগজ বাংলাদেশ থেকে বা আফগানিস্তান থেকে বা পাকিস্তান থেকে যে এসেছে এটা চাওয়া হয়েছে, কিন্তু বাবার কাছে তো আমাকে আবদার করে সেটাকে সুন্দর করে নিতে হবে। কিন্তু বাবার মাথায় বাড়ি দিয়ে বাবাকে যা ইচ্ছা তাই গালাগালি করে আমি আবার বাবার সম্পত্তির ভাগ নেব। যে বিজেপি আপনাকে সবকিছু করে দেবে আপনি সেই বিজেপিকে গালাগালি করে দেবেন, আর মতুয়া নিশান নিয়ে রাস্তায় নেমে টায়ার পোড়াবেন। এরা তো তৃণমূলের দালাল, হয়তো কয়েক কোটি টাকা সেখান থেকে হয়তো ঘুষ নিয়েছে, শোনা যাচ্ছে যে তোমরা এগুলো করো। আর আমার সহজ সরল পাগল মতুয়া কসাই যারা, তাদের হয়তো কিছু কিছু দিয়ে নিয়ে এসেছে।